আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে, কাদের আশ্রয়ে প্রশ্রয় আছে। নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের, এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 16 বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, উচ্চ পদে বসানো হয়েছিল, তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই। কাজেই নির্বাচনের ক্ষেত্রে এখনও যেই সময় আছে, এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায়, ডক্টর ইউনূস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসবমুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটি কিন্তু সম্ভব হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন। আমার মনে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, সেটা ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি বলেন, তারা একই লাইনে কাজ করছেন না, এক একজনে এক একদিকে কাজ করছেন। সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না। আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে, কাদের আশ্রয়ে প্রশ্রয় আছে। নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের, এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত 16 বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, উচ্চ পদে বসানো হয়েছিল, তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই। কাজেই নির্বাচনের ক্ষেত্রে এখনও যেই সময় আছে, এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায়, তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই, ডক্টর ইউনূস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসবমুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেটি কিন্তু সম্ভব হবে না। সর্বশেষ রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের যে অসহিষ্ণু মানসিকতা, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নির্বাচনের তফসিল দেয় নাই, এখনই এক দলের মিছিলে আরেক দল হামলা করছে, এক প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে, বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে। কাজেই রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যারা ক্ষমতায় যেতে চান, যারা এমপি হতে চান, যারা মনে করেন যে আমরা বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্ব বেশি, তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় যদি নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়, তখন কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় হবে, যেই বিপর্যয় কিন্তু সবাই সম্মুখীন হবে। তাই আমরা পরিষ্কারভাবেই বারবার রাজনৈতিক দলগুলোকে বলছি, যে যত বড় তার দায়িত্ব তত বেশি। প্রত্যেকটি এলাকায় প্রত্যেক দলের প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শক্ত নির্দেশনা দিতে হবে, কারো প্রচারণায় কোনো বাধা দেওয়া যাবে না, জনমনে আতঙ্ক তৈরি করা যাবে না। আওয়ামী লীগ তো এখন মাঠে নাই, তারপরেও তো জনগণ আতঙ্কিত অনেক ক্ষেত্রে, যে এভাবে নিজেরা যেভাবে তারা কামড়াকামড়ি শুরু করছে, বিভিন্ন জায়গায় মারামারি দাঙ্গা লাগানো শুরু করছে, তাতে তো এরাই যথেষ্ট, আওয়ামী লীগ লাগবে না নির্বাচন ভণ্ডুল করতে। কাজে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমরা বারবার যেটা বলি, সরকারের কিছু দুর্বলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচনী ট্র্যাকে আছে, নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। বারবার দেশ এবং বিদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলছেন এইখান থেকে আর ব্যাকে যাওয়ার সুযোগ নাই। কাজে এখন রাজনৈতিক দলগুলো যদি সরকারকে সহযোগিতা না করি, শুধুমাত্র সরকারের পক্ষে একটি নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এবং রাজনৈতিক দলগুলোকে আজকে জনগণকে আমরা বলবো, শুধুমাত্র যারা নিজ দলের পক্ষে ভোট চাইবে তাদেরকে আপনারা চিনে রাখুন, যারা প্রার্থীদের পক্ষে ভোট চাইবে এই স্বার্থপর গোষ্ঠীকে আপনারা চিনে রাখুন। ভোট চাইতে হবে আমাদেরকে এই প্রার্থীদের পক্ষে, মার্কার পক্ষে। একই সাথে এই যে জুলাই সনদের যে 4টি প্রস্তাবনা, যেই প্রস্তাবনার মধ্যে দিয়ে কার্যত আগামীর নতুন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, সেই জুলাই সনদের পক্ষে ভোট চাইতে হবে। জনগণকে এখন থেকে জানাতে হবে জনগণ কেন হাতে ভোট দিবে, কারণ এই হাতেই রয়েছে জনগণের মুক্তি। যেমনিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা রয়েছে, আমরা যে বারবার বলছি যে এই দেশে যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈর শাসন তৈরি না হয়, তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা বলছি। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই বিধান জুলাই সনদে আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে 5 বছর পর পর যে সংকট তৈরি হয়,
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা সুন্দর সমাধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই জুলাই সনদে আছে। সংসদে নারীদের জন্য 100 আসন নিশ্চিত করা, তাদের প্রতিনিধিত্ব বাড়ানো, এর কথা কিন্তু এই জুলাই সনদে আছে। সর্বোপরি একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকর প্রস্তাবনা সংস্কার এই সনদে আছে। আমাদের তরুণরা যে বিসিএস দিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে যে বিসিএস পরীক্ষাটা ফেয়ার হয় কিনা, রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদেরকে বিবেচনা করে কিনা নিয়োগের ক্ষেত্রে, এই জুলাই সনদে রয়েছে যে 3টা পিএসসি আপনার হবে, একটা শিক্ষা, একটা সাধারণ, একটা চিকিৎসকদের, মানে 3টা কমিশন হবে। এই 3টা কমিশনকে নিয়োগ প্রদানের জন্য একটা স্বাধীন এবং স্বতন্ত্র বডি থাকবে। সেই বডিতে থাকবে সরকারি দলের স্পিকার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এইভাবে কিন্তু যেন দলকানা ব্যক্তিরা ওই পিএসসিতে নিয়োগ না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে। দেশের দুর্নীতি নির্মূল করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই দুদককে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে এই জুলাই সনদে আছে। কাজেই আমরা যদি শুধুমাত্র দলের পক্ষে ভোট চাই তাহলে কিন্তু জুলাই সনদটি চাপা পড়ে যেতে পারে, অর্থাৎ আমাদের জনগণ অধিকাংশ ক্ষেত্রে তাহলে কিন্তু এই জুলাই সনদে ভোট দেওয়ার বিষয়টি আগ্রহ হারাবে। তাই রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা জুলাই সনদের পক্ষে ভোট চাইবে না, প্রচারণা চালাবে না, তারা আমরা মনে করি তারা দেশদ্রোহী, গণ অভ্যুত্থান বিরোধী। কারণ এই জুলাই সনদের যদি জনসমর্থন ওইভাবে তৈরি না হয় তাহলে গণ অভ্যুত্থানের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে যে প্রশ্নটি করেছেন, আমি দেখেছি জনাব মামুনুল হক সহ, সেটি যথার্থ প্রশ্ন যে এই জাতীয় নির্বাচনের ঢামাঢোলে সবাই জেতার জন্য যে ক্যাম্পেইন করবে শুধুমাত্র নিজের পক্ষে, দলের পক্ষে, তাতে জুলাই সনদে ভোটের হার কম হতে পারে, কিংবা জুলাই সনদ অনেক ক্ষেত্রে আপনার ওইভাবে মানে ভোট নাও পড়তে পারে। এটি কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত। কিন্তু আমরা তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি নির্বাচন করছি, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, জনসমর্থন নেওয়ার জন্য জুলাই সনদের উপরে গণভোট আপনার সরকার আপনার এই বিধান তৈরি করেছে। কাজে এটি যদি আমরা প্রচারণা না করি, প্রার্থীরা যদি প্রচারণা না করে, গণ অভ্যুত্থানের শক্তিসমূহ না করে, তাহলে তো গণ অভ্যুত্থানের বৈধতাই তো সংকটে পড়বে। তাহলে তো ভবিষ্যতে এই গণ অভ্যুত্থানের নামে ক্ষমতা দখলের জন্য কারো ভবিষ্যতে বিচার হতে পারে, ফাঁসি হতে পারে ভবিষ্যতে। কাজেই এইটা মাথায় রেখেই আশা করি সকল রাজনৈতিক দল নিজেদের ছোটোখাটো মত পার্থক্য ভুলে তারা জাতীয় নির্বাচনে নিজেদের দল এবং মার্কার পক্ষে ভোটের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হায় এবং না যে বিধান করা হয়েছে সেখানে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করবেন, এবং রাজনৈতিক দলসমূহ একটা সহনশীল সম্প্রীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে কিভাবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেবে। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি, আমরা যেটা বলেছি অন্তত উচ্চকক্ষে পিয়ার, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ 300 আসনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সহজ হিসাব, যদি আমরা 100 আসনে আমরা কোনো নাও জিতি, যদি 50,000 করে ভোট পাই 50 লাখ কিন্তু ভোট, আরও 100 আসনে যদি 20,000 করে ভোট পাই 20 লাখ ভোট, 70 লাখ ভোট, আরও 100 আসনে যদি 10,000 করে ভোট পাই 10 লাখ ভোট, 80 লাখ ভোট, তাহলে ইজিলি আমরা 80 লাখ থেকে একেবারে কম ধরলাম, 80 লাখ থেকে 1 কোটি ভোট যদি আমরা পাই, জাতীয় সংসদের ভোট হচ্ছে 12,76,00,000, সেখানে যদি 80% ভোট কাস্টিং দেখি 10 কোটি সামথিং ভোট কাস্ট হবে, তাহলে 1 কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার 12-13 জন সংসদ সদস্য প্রার্থী উচ্চকক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে। তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্নকক্ষে প্রার্থীর পাশাপাশি 300 আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার 2021 সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম, সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ, নিম্নকক্ষ, উচ্চকক্ষে পিয়ার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন, 2 বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের। এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি আলোর মুখ দেখছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ
এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।